হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে ক্লাস আমাদের হচ্ছে ওয়েভস তরঙ্গ নিয়ে আমরা পড়বো আজকে। এর আগে আমরা সিম্পল হারমোনিক মোশনের 5টা ক্লাস করেছি এবং 5টা ক্লাসের মধ্যে কীভাবে পর্যায়কার নির্ণয় করতে হয় ওই পর্যন্ত করেছি, এবং একটা নিউমেরিক্যাল, অবশ্যই নিউমেরিক্যাল একটা সেশন আসবে যেখানে নিউমেরিক্যাল একটা ভিডিও বানানো হবে। ওকে, আজকে এসে আমরা ওয়েভস পড়বো। দেখো, ওয়েভস বলতে আমাদের মনের মধ্যে একটা সবসময় একটা অ্যানাদার বা অন্য কিছু একটা ফিলিংস চলে আসে, মনে হয় যেন সব জায়গাতে ওয়েভস। ও অবশ্য বাস্তব বাস্তব দিক থেকে যদি আমরা কল্পনা করি যে সব জায়গায় আমরা ওয়েবস ইউজ করছি, তরঙ্গ ইউজ করছি, ব্যবহার করছি। দেখো, যদি আমরা মোবাইল ফোন করি সেটাও তরঙ্গের উপরে ডিপেন্ডেন্ট। এখন তো আর তোমার ওই হেডফোন, তারযুক্ত হেডফোন নেই, কি আছে ব্লুটুথ হেডফোন, সেটাও দেখো ওয়েবে কাজ করছে। মাউস, কম্পিউটারের মাউস, আর ওর কম্পিউটারে গুঁজতে হয় না, মানে তার দিয়ে কানেক্টেড করতে হয় না, একটা অ্যাডাপ্টার দিয়ে কানেক্টেড করতে হয়। সেটার আবার হচ্ছে তোমার ডাঙ্গেল বলে, যাই হোক, সেটাও দেখো ওয়েবসে কাজ করছে। কিবোর্ড, সেটাও হচ্ছে তোমার ওয়েবস। তাহলে দেখো, পুরোটা আমরা ওয়েবস ডিপেন্ডেন্ট করছি। তাহলে তো অবশ্যই আমাদের ওয়েব সম্বন্ধে ভালোভাবে জানতে হবে তাকে, যে জিনিসটা কি, কেন এরকম হচ্ছে, ঠিক না? তবে এই ধরনের যে ওয়েবসগুলো, সেই ওয়েবসগুলো এই ক্লাসে আমরা পড়বো না, এটা আমরা পড়বো ক্লাস 12-এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবসে। মানে এই যে কথাগুলো বললাম এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস। বাট এই যে তোমরা স্ক্রিনের ওপারে আছো, আমি আছি স্ক্রিনের এপারে, তো এখানে যে আমি সাউন্ড করছি সেই সাউন্ডটা যা হোক একটা তার মিডিয়াম আছে, তার মিডিয়াম হচ্ছে ইউটিউব বাবু আছে আমাদের, সেই ইউটিউব কী করছে, সে রেকর্ড করে রেখে তোমাদেরকে শোনাচ্ছে। বাট তোমরা যদি এই কক্ষের মধ্যে বসে থাকতে, তাহলে আমি যে সাউন্ড করছি ডিরেক্টলি তোমরা শুনতে পাতে। এটি হচ্ছে কি মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এইটি আমাদের সিলেবাসে আমরা এই ক্লাস 11-এ পড়বো। আর একটা হচ্ছে স্ট্রিং, ওই যে গিটার সেটার যেগুলো তারযুক্ত আছে, ওকে, সেগুলোর যে কম্পন, তার জন্য যে ভাইব শব্দ উৎপন্ন হয়, তার যে ওয়েভস জেনারেট হয়, তরঙ্গ যে সৃষ্টি হয়, সেটা আমরা পড়বো। এটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। আমরা আসছি ওয়েভের ভাগে। তো তার আগে আমরা জানবো যে ওয়েভস জিনিসটা কি। আবার অনেক ক্ষেত্রে আমাদের গ্রাফ দেখে মনে হয়, সমস্ত গ্রাফ দেখে আমাদের মনে হয় যে এটাই যেন একটা ওয়েভস। এরকম গ্রাফ দেখলে আমরা ভেবে নিই যে এটাই ওয়েভস। না, এরকম সবসময় হতে পারে এরকম কোনো কথা নেই। এরকম গ্রাফ হলে যে ওয়েভস হবে তার কোনো কথা নেই। ওয়েভসের বা তরঙ্গের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা শর্ত তোমাকে মেনে চলতে হবে, তবে সেটা হবে তরঙ্গ। সেই তরঙ্গটা আমরা এরপর আসছি পরপর। দেখো, এখানে বলেছি যে এক প্রকারের আন্দোলন, ডিস্টারবেন্স। আচ্ছা, এখানে কার ডিস্টারবেন্স? এই ডিস্টারবেন্সটা কার? ভালো করে মন দিয়ে শোনো। হতে পারে তোমার কণার, এবং কণা কখন না, যখন যান্ত্রিক তরঙ্গ। কিছু কিছু ক্ষেত্রে তো আমরা কি বলছি যে যখন সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসছে, এখানে কোনো মাধ্যম আছে না? তাহলে এখানে কে ভাইব্রেশন হবে, কে কার আন্দোলন হবে? না, এখানে মানে ওই জন্য সবসময় যে কণার আন্দোলন হবে এবং মাধ্যমের উপরে নির্ভর করতে হবে সেরকম ব্যাপার কিন্তু ওয়েভস নয়। তো আমরা যান্ত্রিকের ক্ষেত্রে মাধ্যম দরকার হবে, তো আমরা এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি বলতে পারি যে যান্ত্রিকের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে কি হবে না, তাদের ক্ষেত্রে এনার্জি ভেরিয়েশন হতে পারে, প্রেসার ভেরিয়েশন হতে পারে, যেখানে তোমার কণা নেই মানে সরণ আসবে না যেখানে। আবার ভেরিয়েশন হতে পারে, ঘনত্বের পরিবর্তন হতে পারে। আর যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম, সেটা হচ্ছে কি ই ফিল্ড আর বি ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হতে পারে। তার মানে এই যে আন্দোলনটা, যে ডিস্টারব্যান্স, আন্দোলন কার কার হতে পারে, বা আন্দোলনটা কিভাবে হয়, বা তাদের যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কি কি হতে পারে। দেখো, এখানে যদি আমরা লিখি যে আন্দোলনটা 1 নাম্বার তোমার সরণ হতে পারে। ওকে, কণার উপর দিকে উঠছে নামছে, যেমন এই যে সিম্পল একটা এক্সাম্পল দেখো, আমি এখানে সাউন্ড করলাম, ধরো এখানে একটা কণা বসে আছে, তো কণাকে আমি কি করলাম, সাউন্ড করে বললাম, একটু শক্তি দিলাম, ও কি করবে, পরেরটাকে একটু ধাক্কা মারলো, দিয়ে ইলাস্টিক প্রপার্টির জন্য আবার এখানে চলে আসে। ইলাস্টিক প্রপার্টি যদি না থাকে তাহলে যান্ত্রিক তরঙ্গ কিন্তু প্রবাহ হয় না, মানে চলতে পারে না। ইলাস্টিক থাকতেই হবে। এই জন্য আমরা কোনো কাঁচের এপার ওপার যদি কথাবার্তা বলি তাহলে কি হয়, শুনতে পায় না, এই জন্য পায় না। ক্লিয়ার? তাহলে দেখো, একটা নাও সরণ হতে পারে, মানে একটা কণার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হতে পারে, যেমন সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এটা কণার উপরে ডিপেন্ডেন্ট। বা যদি স্ট্রিংয়ের আমরা বলি, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে কি, শক্তি হতে পারে। শক্তি, শক্তি না বলে আমরা এটা এরকম বলতে পারি, হ্যাঁ শক্তি বলতে, এই চাপ বলতে পারো। শক্তি তো প্রবাহ হয়, হুম, এটাকে আমরা চাপ, তারপর হচ্ছে ঘনত্ব, আবার হচ্ছে তোমার কি বললাম, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র, এতগুলো হতে পারে। তার মানে এই যে আন্দোলনটা, কাদের আন্দোলন হতে পারে না, কোনো তোমার সরণ হতে পারে এটা, মানে ওই যে কণার ক্ষেত্রে।
আচ্ছা, চাপ হতে পারে, যখন কোনো অনেক জায়গায় গ্যাস থাকে তাদেরকে চাপের পরিবর্তন হয়। আমরা যখন সাউন্ড ওয়েভ পড়বো তখন দেখবো চাপের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, যখন স্টিম পড়বো তখন সরণ আসবে কণাগুলোর। আচ্ছা, তারপর ঘনত্ব, তারপরে যে ঘনত্বের পরিবর্তন হতে পারে, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, এই দুটো জিনিস হচ্ছে কেবলমাত্র ইএম ওয়েভের ক্ষেত্রে ভ্যালিড। এদের কি পরিবর্তন হয়? না হয় সরণ, না কিছু হয়, এটা ক্ষেত্রটাই পরিবর্তন হয়, মানে ভেরিয়েশন করে বা আন্দোলন হয়। ওকে, এই জন্য যে কোনো ধরো সমীকরণ দেওয়া আছে কাদের না, ধরো তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, সেই তরঙ্গের সমীকরণ ধরো y সমান সামথিং লিখেছি, আমরা জেনারেল সমীকরণে আসছি, y ইকুয়াল টু a sin of ওমেগা t প্লাস মাইনাস kx। আমরা পরে দেখাবো যে এটা একটা তরঙ্গের সমীকরণ। তরঙ্গে এই y এর মান কি কি হতে পারে? সরণ হতে পারে, চাপও হতে পারে, ঘনত্ব হতে পারে, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র হতে পারে। মানে যখন আমরা তো এই ক্লাস 12 এ পড়বো তখন দেখবো এই y এর জায়গায় আমরা e লিখছি, e ইকুয়াল টু e0 লিখছি না, বাকি টার্মগুলো সেম থাকছে না। তাহলে এটা কি হলো? y এর জায়গায় e লিখছি, মানে এটা কি একটা ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র। আবার b লিখতে পারি, চুম্বক ক্ষেত্র। তার মানে এগুলো সবগুলোই কিন্তু হতে পারে। কাদের? এদের আন্দোলন। বুঝা গেল ব্যাপারটা? আন্দোলন জিনিসটা কি, না কাদের আন্দোলন হতে পারে এগুলো। হ্যাঁ, তাহলে সরণের ক্ষেত্রে কেবলমাত্র কণার আন্দোলন আসবে। আচ্ছা, এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, ধরো একটা দড়িকে দেওয়ালে বেঁধেছি, ওই দেওয়ালে দিয়ে এখান থেকে এরকম ভাবে ওকে প্লাগ করেছি। তো প্লাগ করলে যে ঢেউটা এরকম ভাবে দেখো ট্রান্সফার হয় না? তো সেখানে যদি আমরা দেখি, ধরো এটা আমার দেওয়াল, এখানে ধরো একটা দড়ি বেঁধেছি, দিয়ে তুমি এখানে একবার এটাকে কি করলে, একটা প্লাগ করে এরকম একটা ঢেউ তৈরি করলে, পরে কি হবে? ঢেউটা এখানে যাবে, তারপরে কি হবে? এই ঢেউটা এইভাবে আসবে। তার মানে দেখো, এই যে ঢেউ তৈরি করেছি একটা দড়িতে এরকম করে নাচিয়ে, এই ঢেউটা কি হচ্ছে? এরকম ভাবে ট্রান্সফার হচ্ছে। এই যে ঢেউটা ট্রান্সফার হচ্ছে, এখানে কি দড়িতে চলে যাচ্ছে? নো, দড়ি তো আমি সেম ধরে রেখেছি, দড়ি তো কোনো চেঞ্জ হচ্ছে না, দড়ি সেম জায়গায় আছে। তাহলে এটা উঠে গেল কেন? তার মানে দেখো, এখানে কণাগুলো আপওয়ার্ড চলবে, উপরে উঠলো, আবার নিচের দিকেও নামে। আমি তো উপরটা দেখেছি, একটা পালসে আমি দেখেছি। আচ্ছা, তাহলে এই যে দেখো কণাটা এটা সরছে, তার মানে কি সরণ হবে? এটা এখানে কণার কি হবে? সরণ হবে, মানে y ইকুয়াল টু কি হবে? এখানে সরণ হবে। এবার দেখো ট্রান্সফার হচ্ছে, তো এটা কে ট্রান্সফার হচ্ছে? কণা ট্রান্সফার হচ্ছে। নো, কি ট্রান্সফার হচ্ছে? এনার্জি, বা বলতে পারো মোমেন্টাম, ভরবেগ। তাহলে তরঙ্গ যে গতিবেগ হয়, সেই গতিবেগে বা তরঙ্গে কে প্রবাহিত হয়, যদি প্রশ্ন থাকে, তরঙ্গে কে প্রবাহিত হয়? কণাগুলো কি ছুটে পালায়? নো, মাধ্যমের তো আমি বলেছি কোনো স্থান পরিবর্তন হয় না, কণার কোনো স্থান পরিবর্তন হয় না। তাহলে এখানে কে স্থান পরিবর্তন করে? এনার্জি বা মোমেন্টাম, ভরবেগ, এনার্জি ট্রান্সফার হয়। যেমন একটা সিম্পল ধরো, তোমাদের স্কুলে পরপর সাইকেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব দাঁড় করে দিচ্ছে, কেউ বদমাশ করে একটা সাইকেলে একটুকু শক্তি করে ঠেলে দিল তাকে। তো সেই শক্তিটা, সে সাইকেলটা উল্টে যাবে, পরেরটাকে দিবে, পরেরটাকে দিবে। এখন যদি ইলাস্টিক থাকতো না সাইকেলটায়, তো ওকে ঠেলে দিয়ে আবার উঠে চলে আসতো। ইলাস্টিক নেই বলে ও উঠে যাচ্ছে, মনে হচ্ছে যে একটুকু সে সরে গেল। ইলাস্টিক থাকলে আগের জায়গায় চলে আসতো। তার মধ্যে এই যে কত সুন্দর দেখো, কম্পোনেন্ট আস্তে আস্তে দিতে দিতে চলে আসছে। তাহলে কে ট্রান্সফার হচ্ছে? সাইকেলটাকে ট্রান্সফার হচ্ছে। সাইকেলটাকে যদি একটা কণা ভাবি, নো, সে কি করছে? এনার্জিটা ওকে ওকে দিয়ে দিয়ে যাচ্ছে, মানে এনার্জির এখানে ট্রান্সফার হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে হয় এনার্জি ট্রান্সফার হবে, বা মোমেন্টাম বা ভরবেগ ট্রান্সফার হবে। ওকে, এরপর যদি আমরা আসি প্রকারভেদ, তরঙ্গ কয় প্রকারের। তরঙ্গ যদি আমরা দেখি যে মাধ্যমের উপর নির্ভর করে এবং নির্ভর করে না, এর বেসিসে যদি করি, তাহলে তরঙ্গ আমরা দুই প্রকার পাবো। তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের প্রকারভেদে আমরা পাবো, ফার্স্টে দেখো আমরা এখানে একটা লিখতে পারি যে মেকানিক্যাল। মেকানিক্যাল এটাকে বলে যান্ত্রিক, যান্ত্রিক তরঙ্গ। আর এটা কি হবে? এটা নন মেকানিক্যাল, মানে হচ্ছে নন মেকানিক্যাল তরঙ্গ। এটার নাম হচ্ছে অযান্ত্রিকই বলো, এর বাংলা আর খুঁজে পাচ্ছি না। অযান্ত্রিক, অযান্ত্রিক ওই কাছে লেখাটাকে তরঙ্গ। বুঝা গেল? তাহলে একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা অযান্ত্রিক তরঙ্গ। এই যান্ত্রিক তরঙ্গের ডেফিনেশন ইজি, যে সমস্ত তরঙ্গ মাধ্যমের উপর মাধ্যম ছাড়া অতিক্রম করতে পারে না, তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তাহলে কি এটা হচ্ছে মাধ্যম ডিপেন্ডেন্ট, মানে মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। ওকে,
আর এটা কি হবে, এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করবে না, এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে না। ওকে, মাধ্যমের উপর নির্ভর করবে না। এটার মধ্যে কি পড়বে, শব্দ পড়বে, শব্দ তরঙ্গ, তারপরে হচ্ছে টান টান তারের তরঙ্গ, টান টান তারের তরঙ্গ। আর তোমরা যদি ইংরেজি দেখতে চাও, ইন ডিটেলস আছে ইংরেজি, কোনো অসুবিধা নেই। তরঙ্গ, টান টান তারের তরঙ্গ। ওকে, আর এখানে আসবে ইএম ওয়েভ, ইএম তরঙ্গ। এটা কি নাম, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। এটা হচ্ছে বাংলায় বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে দেখো মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট করে এরকম কি শব্দ তরঙ্গ এবং টান টান তারের তরঙ্গ, বা হচ্ছে বায়ুযুক্ত কোনো নলের কম্পন, এগুলো আমরা পড়বো মেকানিক্যাল লেভেলটা আমাদের সিলেবাসে আছে, ক্লাস 11-এ, ক্লাস 12-এ আছে। এখানে এটা কি হলো না, মাধ্যমের উপর নির্ভর করে হয়েছে। এটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে আমরা তরঙ্গকে দুটো ভাগে ভাগ করলাম। এরপর যদি কণার গতির উপর নির্ভর করে করি, হয়েছে, কণার গতির উপরে যদি আমরা নির্ভর করি, এখানে আরেকজন আছে, সেটা হচ্ছে বলে দিচ্ছি যে মেকানিক্যাল নন মেকানিক্যাল, তো আরেকজন আছে, সেটা আমরা সেটাও ক্লাস 12-এ পড়বো। এটাকে বলা হয় বস্তু তরঙ্গ, ম্যাটার ওয়েভ, বস্তু তরঙ্গ। বস্তু তরঙ্গ না, এই যে ইলেকট্রন বা প্রোটন, এগুলো তো এক একটা কণা, আবার এই কণাটা হচ্ছে কি ওয়েভের মতো আচরণ করে, এই জন্য এদেরকে বলা হয় ম্যাটার ওয়েভ বা ডুয়েল নেচার অফ রেডিয়েশন পড়বো আমরা দাব্রয় ইকুয়েশনে। সেই এটা এবং দ্রাবয়ের ইকুয়েশন এই মানে হাইপোথিসিসের জন্য পুরো মানে ফিজিক্সটাই চেঞ্জ হয়ে গেছে, মডার্ন ফিজিক্সটা। যে ইলেকট্রন যেগুলো আছে বা যে আমরা কি করতে পারি না, আমাদের ওয়েভস হতে পারে, আমরা তরঙ্গের মতো আচরণ করতে পারি, কিন্তু পারি না, তার কারণ আমাদের দেখবো যে মাস বেশি খুব, হ্যাঁ, আমরা ভাইব্রেশন হতে পারি না। যেগুলো পার্টিকেল ও তাদের যে ওয়েভ লেন্থ থাকে, সেই ওয়েভ লেন্থ কারণ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ বাই, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েভ লেন্থ, যাদের ওয়েভ লেন্থ আসবে এইচ বাই পি, হ্যাঁ, এইচ বাই ল্যামডা বা পি, এই ওয়েভস লেন্থ মানে ম্যাটার ওয়েভস, বস্তু তরঙ্গ। মানে কণাটাই কি করবে, দুটো ডুয়াল নেচার অফ রেডিয়েশন, মানে ওটাকে ডুয়াল নেচার অফ রেডিয়েশন বাংলা জন্য কি বলে, দ্বৈত কি বলে, দুটোই থাকে, যেটা একটা তরঙ্গ থাকবে আর একটা কি থাকবে, কণা থাকবে, কণা ধর্ম থাকবে, তরঙ্গ ধর্ম থাকবে, তখন সেই ধরনের তরঙ্গগুলোকে বলবো আমরা বস্তু তরঙ্গ। ওকে, তারপরে ইকুয়েশন, এটাও ইন ডিটেলস বস্তু তরঙ্গ আমরা পড়বো ক্লাস 12, এই জন্য ইন ডিটেলস এখানে গেলাম না। তাহলে এটা কার হলো, মাধ্যম অনুসারে, যে মাধ্যমের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এরপর যদি আমরা দেখি যে কণাগুলোর গতিবেগের উপরে, এইটা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তির্যক আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, তির্যক আর অনুদৈর্ঘ্য। তির্যক মানে ট্রান্সভার্স আর অনুদৈর্ঘ্য মানে লগ্নিচুদিনাল তরঙ্গ, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ। এটা হচ্ছে ট্রান্সভার্স, এটা হচ্ছে লগ্নিচুদিনাল ওয়েভস, ট্রান্সভার্স ও লগ্নিচুদিনাল। এটা কি, আমাদের যদি কণাগুলোর ভাইব্রেশন তরঙ্গের অভিমুখের সঙ্গে লম্ব হয়, মানে ধরো স্ট্রিং এর যে ভাইব্রেশন, এই যে স্ট্রিং এর ভাইব্রেশন বা দড়ির ভাইব্রেশন, এখানে কণাটা কোন ডিরেকশনে মুভ করছে, এদিকে স্ট্রিং এর ক্ষেত্রে ওয়েভস যাচ্ছে কোন ডিরেকশনে, এইদিকে। আচ্ছা, ওয়েভস যাচ্ছে মানে কে যাচ্ছে, এনার্জি। ওয়েভস যাওয়া মানে কি, ওয়েভস নিজে যায়নি, এনার্জিটা ট্রান্সফার করে, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90, এটাকে বলবো আমরা তির্যক। বোঝা গেল? তাহলে কণার কম্পন এবং তরঙ্গের গতিবেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তার নাম হবে কি, তির্যক। আর যখন কণা আর তরঙ্গ একই দিকে হবে, মানে এইদিকে হচ্ছে ভি তরঙ্গের গতিবেগ আর এইদিকে হচ্ছে কণার গতিবেগ, অর্থাৎ কণার সরণ ও তরঙ্গ বেগের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি যখন হবে, আচ্ছা তাহলে এটি 0 ডিগ্রি মানে কি বলবো, সমান্তরাল যখন হবে। আচ্ছা, এটা 90 ডিগ্রি মানে কি বলবো, লম্ব যখন হবে। তাহলে সমান্তরাল হলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর যদি লম্ব হয় তাহলে তির্যক তরঙ্গ। বোঝা গেল ব্যাপারটা, তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ।
এইটা কোনটা না, যে বললাম তার টান দেওয়া তারের ক্ষেত্রে বা যে দড়ির ক্ষেত্রে এগুলো হবে। আর অনুদৈর্ঘ্য কোনটা, এই যে আমরা সাউন্ড করছি, তোমরা যেখানে বসে আছো ডাইরেক্টলি যে যাচ্ছে তোমাদের কাছে, এটা কি হচ্ছে দেখো, যদি এখানে একটা অনু থাকে, ধরো আমি জাস্ট অনেক আছে তো, আমি দুটোর কথা বা তিনটের কথা ভাবছি, ধরো এখানে অনু আছে, আমরা সাউন্ড করে একে এখানে পাঠিয়ে দিলাম। এ কি করবে, এখানে যে অনু ছিল আগে থেকে যে ছিল তাকে ধাক্কা মারবে, দিয়ে ইলাস্ট্রিসিটির জন্য আবার ব্যাক করে যাবে, এ আবার চলে যাবে, একে ধাক্কা মারা আবার ব্যাক করবে। এই জন্য দেখো পরপর এটা কি হচ্ছে, সরণ কি হচ্ছে দেখো, এরকম সরছে না, এই অনুটা দেখো এইদিকে সরছে, তারপর তো এইদিকে ব্যাক করছে, বাট এইদিকে সরছে, তরঙ্গটা ওইদিকে মুভ করছে, সমান্তরাল আসছে, তখন তাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য। আর এটাকে কি বলবো আমরা, তির্যক, মানে ভাইব্রেশন, কণা উপরে উঠছে নামছে, এখানে দেখো নামছে তাও 90 ডিগ্রি আছে, এখানে ধরো এই ডিরেকশনে আসছে তাও তাদের মধ্যে কি থাকছে, নেগেটিভ, বাট সেটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল বিপরীতমুখী আর সমান্তরাল সমমুখী। ওই জন্য সমান্তরাল কথাটা বেশি ইউজ করা আছে, কারণ কি একই দিকে হতে পারে আবার বিপরীত দিকে হতে পারে, মানে তরঙ্গ দেখো এই দিকে যাচ্ছে, কণার ভাইব্রেশন বিপরীত হতে পারে, সেটাও কিন্তু সমান্তরাল, সমান্তরাল বা বিপরীত। আর লম্বের ক্ষেত্রে দেখো উপর দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, বাট সবসময় যে ডিরেকশনে তরঙ্গ যাবে তার সঙ্গে কণার যে কম্পন, সেই কণার কম্পনের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি আসবে। ওকে, এরপর আমরা পড়বো যে তরঙ্গের সমীকরণ দিকে, সাধারণ সমীকরণ, তরঙ্গের প্রকারভেদ হলো, এরপর তরঙ্গের সাধারণ সমীকরণ, তরঙ্গের সাধারণ সমীকরণ। দেখো আমরা যদি দেখো সব ক্ষেত্রে সেম আসবে, তির্যকের ক্ষেত্রে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সেম আসবে, বাট আমরা তির্যকটা বেশি বুঝতে সুবিধা হবে, তির্যকটা নিয়ে আলোচনা করছি। ধরো এটা একটা তির্যক আমাদের তরঙ্গ, তাহলে তরঙ্গ গতিবেগ এই ডিরেকশনে যাচ্ছে, এটা ধরো এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। ওকে, এখন কণার গতিবেগ এটা এরকম, কোন কণা আছে এরকম, এটা আবার এইখানে, আবার দেখো এর ভাইব্রেশন এই অ্যামপ্লিটিউড কম হয়েছে, এর অ্যামপ্লিটিউড কম হয়েছে, তাহলে দেখো এই কণাগুলোর যে সরণ, কণার সরণ কিন্তু ওয়াই, এই ওয়াইটা কণার সরণ কোনটা না ওয়াই, এই যে কণার সরণ ওয়াই, এটা কার উপর নির্ভর করছে, দেখো এক্স এর উপর নির্ভর করছে। দেখো তো এখানে এক্স এর মান যা হবে, এটা উপর দিকে আছে, এখানে এক্স এর মান একটু চেঞ্জ হয়ে গেল, এটা নিচে নেমে গেল। এখানে এক্স এর মান দেখো, এখানে যা হবে মান, এখানে তো পরিবর্তন হবে, ধরো এখানে যদি 5 হয় নিশ্চয়ই এখানে অন্য কিছু একটা হবে, 7 8 9 10 কিছু একটা। তাহলে যখন এক্স এর ভ্যালু 5 তখন উপর দিকে, এক্স এর ভ্যালু যখন 7 তখন নিচের দিকে, তার মানে এক্স এর মান পরিবর্তন হলে ওয়াই এর মান, মানে ওয়াই এর মান অর্থাৎ কণার সরণ পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? এরপর ধরো এই তরঙ্গটা ধরো কিছু সামথিং সময়ের জন্য আছে, আবার পরবর্তীকালে দেখো পরবর্তী যখন তরঙ্গটা যাবে, এই যে দড়িতে আমরা এরকম ভাবে যে করছি, একটা জায়গায় কি ঢেউ সবসময় উপর দিকে ওঠে, কোনোবার নিচের দিকে নামে। তো যখন এটা এরকম হয়ে যাবে, ধরো এখান থেকে ট্রান্সফার হবে, মানে এখান থেকে ধরো আমি এখান থেকে করছি, এরকম হয়ে যাবে। তাহলে এখন দেখো তো এই যে কোণাটা, আর যেখানে ঠিকঠাক আছে, আচ্ছা আর একটু চেঞ্জ করে দিই, নিচ থেকে শুরু করি, তাহলে আরো বেটার বুঝতে হবে, কারণ উপর থেকে হলে এখান থেকে নিচ থেকে, ব্যাস এটা। তাহলে দেখো তো এই কোণাটা এইখানে উপর দিকে উঠছিল, আবার কিছু সময় পর নিচে নামছে, তাহলে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। বুঝা গেল ব্যাপারটা? সময় যখন পরিবর্তন হবে তখন সেটা আবার কোনো সময় উপরে উঠবে, কোনো সময় নিচে নামবে। তাহলে এই যে ওয়াইটা, সেই ওয়াইটা ডিপেন্ডেন্ট করছে কার উপরে, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স কমা টি। এই দেখলে দুজনের উপরে নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল এবং টি এর উপর নির্ভরশীল। বুঝা গেল? তাহলে এইটি হচ্ছে তাদের একটা কি শর্ত, যে দুজনের মধ্যে ফাংশন হবে। এখন তার মানে কি এক্স আর টি দিয়ে যতগুলো আমরা সমীকরণ আছে, মানে ধরো y ইকুয়াল টু 2x প্লাস 3t, এটাও কি একটা তরঙ্গ? বা ধরো তোমার বলে দিয়েছে y ইকুয়াল টু তোমার e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 2t, এটাও কি একটা তরঙ্গ? এইগুলো কি করে বুঝবো? এইগুলো বোঝার জন্য না তরঙ্গের একটা শর্ত আছে, বা তার উপর নির্ভর করে সেই সমীকরণটা হচ্ছে, আমরা দেখাচ্ছি দেখো, কোনখানে এখানে লিখছি দেখো, ওই যে শর্তটা তার কোন শর্তের হবে, বলছে ডি টু ওয়াই, মানে ডিফারেন্সিয়েট করতে হবে, ডবল ডি টি স্কোয়ার টি এর সাপেক্ষে ইকুয়াল টু কে ইন্টু ডি টু এখানে ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এই সমীকরণটা যদি মেনে চলে তবেই সে কি হবে,
তরঙ্গ হবে। এটি হচ্ছে তরঙ্গের শর্ত একটা বা সাধারণ সমীকরণ। এখান থেকে আমরা আরো ছোট 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 বা আরো সিম্পলিফিকেশন করতে পারি তাদের যে ইকুয়েশন আছে, যে সমীকরণ আছে, সেই সমীকরণগুলো, মানে এটা ওকে মেনে চলতে হবে। আর একটা শর্ত, সমস্ত এক্স এবং টি এর মানের জন্য ওয়াই কি হতে হবে, ভ্যালিড হতে হবে। ঠিক আছে, মানে সমস্ত এক্স ও টি এর মানে ওয়াই কে কি হতে হবে, মানে হচ্ছে তোমার ভ্যালিড। এটা কি লিখবো বাংলায়, সমস্ত এক্স এবং টি এর বাস্তব হতে হবে, ব্যাস, মানে ওয়াই কে বাস্তব হতে হবে, মানে ইনফিনিটিভ হলে হবে না, হতে হবে। এই দুটো শর্ত, সমীকরণ মানতে হবে, তারপর এটা মানতে হবে এক্স এবং টি এর সমস্ত মানের জন্য এই ওয়াই কে বাস্তব হতে হবে। কোনো কারণে ইনফিনিটিভ চলে এলো, হবে না, জিরো হতে পারে, সেটা তো জিরো একটা বাস্তবের মধ্যে পড়ছে। এই শর্ত যদি মেনে চলে তখন তাকে বলবো আমরা কম্পাউন্ড বা তরঙ্গ। হয়েছে? এখন দেখা যাক সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন আমরা পড়েছি, তো সিম্পল হারমোনিক মোশনটা একটা তরঙ্গ কিনা। আর এই যে কে আছে না, এই কেটা হচ্ছে বলা হয় ওয়েভ ভেলোসিটি। কার ভেলোসিটি? তরঙ্গের গতিবেগ, এটাকে বলা হয় কেটা, তবে স্কয়ার হবে। মানে এখানে কেটাকে এরকম লিখতে পারো, কে সমান হচ্ছে তরঙ্গের গতিবেগের বর্গের সমান এরকম হবে। তরঙ্গ গতিবেগ তার বর্গ করলে যে হবে মান সেটা, মানে অর্থাৎ সোজা বাংলায় এরকম লিখতে পারো ভি স্কয়ার সমান কে, না ভি স্কয়ার সমান কি আসবে, কে আসবে, ভি স্কয়ার সমান কে আসবে। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখানে কি বলছিলাম যেন, হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন, যে এটা তরঙ্গ হবে কিনা। y ইকুয়াল টু আমরা জানি a sin of ওমেগা t, এটা সরল দলগতির সমীকরণ। দেখো তো d2y বাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, মানে যখন t এর সঙ্গে করব তখন x টা ধ্রুবক হবে, আবার যখন x এর সঙ্গে করব তখন t ধ্রুবক হবে। এখানে দেখো t এর সাপেক্ষে আছে, একবারে করি, দুবার তোমরা বুঝতে পারবে না। তাই d2 t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে sin হয়ে যায় cos a, আর এই ধ্রুবকটা বাইরে বের হবে, এটা হচ্ছে cos ওমেগা t হলো। আবার করো d2y বাই dt স্কয়ার, cos টা মাইনাস, তার মানে a ওমেগা স্কয়ার sin অফ ওমেগা t, a ওমেগা স্কয়ার sin অফ ওমেগা t। আচ্ছা, এরপর তোমার d2y বাই ডেল্টা x, ও x তো নেই, তাহলে 0 হয়ে গেল, কারণ ওটা তো ওর সাপেক্ষে কনস্ট্যান্ট, টিটা x এর সাপেক্ষে। তার মানে দেখো 0 যদি হয়, এখানে আরেকটা শর্ত, k নট ইকুয়াল টু 0, এটা লিখতে ভুলে গেছি, k নট ইকুয়াল টু 0, এর মান কিন্তু আবার শূন্য হবে না, তাহলে তার তরঙ্গ ইকুয়েশনই আসবে না। তরঙ্গ মানে অবশ্যই সেটা ট্রাভেল করবে, এর মানটা এবার সুপার ইম্পোজ করলে স্থান তরঙ্গ হয়, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা পরে আসবো। ওকে, তাহলে দেখো d2y বাই dx ইকুয়াল টু 0 হয়ে গেল। তো 0 যদি হয়ে যায় তাহলে তো সমীকরণ মেইনটেন্স করছে না, এই সমীকরণটা মেনে চলছে না। তার মানে কি সিম্পল হারমোনিক মোশন সরল দোলগতি তরঙ্গ নয়, মনে থাকে যেন। তাহলে হচ্ছে সরল দোলগতি তরঙ্গ নয়। ক্লিয়ার? সরল দোলগতি কি হলো আমাদের তরঙ্গ হবে না। উপরে কোণে হয়ে গেছে তো, সরল দোলগতি কি হবে, তরঙ্গ নয়। বুঝা গেল? পড়তে পারে প্রশ্ন, কারণ এটা মেইনটেন্স করছে না, এই জন্য সরল দোলগতি। কিন্তু তরঙ্গের কণাগুলোর গতি, এক একটা কণা, তরঙ্গের কণাগুলোর এক একটি কণার গতি কিন্তু আবার এসেইছে সরল দোলগতি হয়। তার মানে তরঙ্গে অনেকগুলো, মানে তোমার কত কণা থাকবে তার কোনো ঠিক নেই। তরঙ্গের কি হয়, একসঙ্গে তোমার অনেক কণা বা অনেকগুলি এসএইচএম যুক্ত থাকে, তরঙ্গের অনেকগুলি এসএইচএম থাকে, বাট তরঙ্গ একটা কিন্তু এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি নয়। ধরো তাহলে ধরো সিম্পল একটা, ধরো এখানে যদি আমরা এটা করি, ধরো একটা দড়ির ভাইব্রেশন বা তারের ভাইব্রেশন, এখানে কতগুলো কণা আছে বলতে পারো? গাদা, কেউ উপরে যাচ্ছে, কেউ নিচে নামছে, এরকম ভাবে কেঁপে কেঁপে যাচ্ছে, তরঙ্গ প্রবাহ হচ্ছে। আর সিম্পল হারমোনিক মোশনে কি দেখেছিলাম, অনলি পর একটা বব ঝুলেছিল, মানে একটা বস্তুর কম্পন সেখানে, সেটা হবে সরল দোলগতি। এবং এরকম সরল দোলগতি যখন অনেক থাকবে তখন সেটা কম্পনের তৈরি হবে। আবার
কম্পন মানে যে সবসময় সরল দোলগতি হতে হবে সেরকমও কোনো মানে নেই, কিন্তু মেকানিক্যাল ওয়েভসে, মেকানিক্যাল যান্ত্রিক তরঙ্গে কিন্তু সবসময় এসএইচএম হয়। নন মেকানিক্যাল এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস সেখানে এসএইচএম নাও হতে পারে বা হয় না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো সিম্পল এসএইচএম কিন্তু এই শর্ত মেনে চলছে না। তাহলে যে কোনো সমীকরণ দেখো আমরা ওটাকে ইজিভাবে কনভার্ট করে নিতে পারবো, বা এখানে এটার আর একটা জেনারেল সমীকরণ আমরা লিখতে পারি। এখানে দেখো আর একটা জেনারেল, ওয়াই ইজ এ ফাংশন অফ তোমার এ এক্স প্লাস হচ্ছে বি ইন্টু টি। ওকে, এ এক্স প্লাস হচ্ছে বি ইন্টু টি, এরকমভাবে একটা জেনারেল সমীকরণ যদি আমরা দিই সেখান থেকেও কিন্তু আমরা করতে পারবো। তার মানে কি দেখো এখানে যে সহগ আসবে এক্স এর, এবং যেখানে দেখো এই সহগ এক্স এর সহগ এবং টি এর সহগ, এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট, এখানে এ বি অবশ্যই ধ্রুবক হতে হবে এবং সেই ধ্রুবকগুলো পজিটিভ হতে পারে, নেগেটিভ দুটো হবে। এ বি ধ্রুবক, এটা কি আসবে, এটা একটা ধ্রুবক আসবে, এ বি ধ্রুবক আসবে। বুঝা গেল? প্লাস মাইনাস অনেক কিছু হতে পারে, এরকম ফরমেশনও থাকতে পারে। তাহলে এই ফরমেশনে যদি থাকে সেটাও কিন্তু এটা মেনটেন করতে হবে, বা সমস্ত এক্স এবং টি এর ভ্যালুর জন্য ওয়াইটাকে কি করতে হবে না, ওয়াইটাকে বাস্তব হতে হবে। যেমন যদি তুমি একটা সিম্পল ধরো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস টি, মানে এখানে বি এর মান হচ্ছে কত, বি এর মান কত হলো 1 হলো, আর এর মান হচ্ছে 2, এটা কি হবে দেখো এখানে যদি 0 হয়ে যায় এই টার্মটা, এটা যদি x প্লাস টি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে গেলে y ইকুয়াল টু 0 হবে, বাট ইনফিনিটিভ হয়ে গেলে x এর কি বলেছি সমস্ত মানের জন্য, তাহলে এটা যদি ইনফিনিটিভ হয়ে যায় y ইনফিনিটিভ, তার মানে এটা দেখো এই সমীকরণটা এটা মেনে চলছে, বাট এটা একটা তরঙ্গ কিন্তু হবে না। এরকম কিছু এক্সাম্পল যদি আমি দিই, দেখো y ইকুয়াল টু ধরো সামথিং আছে 1 ডিভাইডেড বাই 2t প্লাস হচ্ছে 3x, এক নাম্বার, বা 2 নাম্বার আর কি দেবো লগে দিয়ে একটা লগ আছে, ধরো লগ হচ্ছে 2x প্লাস 3t, এটা এইগুলো কোনোটাই দেখো মেনটেন্স করবে না, মানে এগুলো ওই ফর্মুলা মেনটেন্স করছে, ফাংশন এটা চলে আসছে, বাট এসে এই তরঙ্গ কিন্তু হচ্ছে না। কারণ দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে 1/0 ইনফিনিটিভ, y ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, ইম্পসিবল। আবার যদি এটা ইনফিনিটিভ হয়ে যায় তাহলে লগ ইনফিনিটিভ, ভ্যালু পাবো না, বুঝে গেছে? বা নেগেটিভ যদি ভ্যালু আসে, এই জন্য এইরকম টাইপগুলো হচ্ছে আমাদের এসএইচএম, এই কম্পন বা তরঙ্গ হবে না। এরকম আছে তরঙ্গ হবে, এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরো y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস মাইনাস দুটোই হবে kx, এটা আমরা পরের ক্লাসে পড়বো এটা কি করে, এটা কম্পন, এটা হচ্ছে আমাদের মানে ওই চলা তরঙ্গের সমীকরণ, যাদের পড়া আছে তারা হয়তো মনে করতে পারছে, এটা হচ্ছে তরঙ্গ আসবে, এটা তুমি এই ফর্মুলায় মেরে দাও, এটা মেনটেন করবে। বোঝা গেল? এটা এইখান থেকে এটা ডিফারেন্সিয়েট করে দেবো, এটা মেনটেন করবে, তার মানে এটা এক প্রকারের কি হলো তরঙ্গ। আবার অন্যভাবে আমরা দেখাতে পারি, এখানে দেখো আরেকটা সমীকরণ কি দেখানো যায়, ধরো যদি স্কোয়ার থাকে কোনো, ধরো y ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার মাইনাস, এখানে ধরো আছে ভিপি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটাও দেখো এই জায়গায় দেখো এটা 0 হয়ে যায়, 0 স্কোয়ার মানে 0, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, y এর মান 1, এটা যদি ইনফিনিটিভ হয়ে যায় পুরো টার্মটা তাহলে ইনফিনিটিভের স্কোয়ার মানে ইনফিনিটিভ, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ মানে হচ্ছে এটাও ইনফিনিটিভ চলে আসছে, তাহলে 1/ইনফিনিটিভ যেহেতু মাইনাস আছে তাহলে 1/ইনফিনিটিভ, ই এর মান তো 2 থেকে 3, তার মানে 1/ইনফিনিটিভ, 1/ইনফিনিটিভ মানে 0, তাহলে y হচ্ছে ভ্যালিড আসছে, মানে এই দুটো কিন্তু হচ্ছে তোমার তরঙ্গ আসছে, হয়েছে? তার মানে সবসময় এটা মানতে হবে, এবং যে কথাটা নিচে আমি লিখেছিলাম যে সমস্ত x এবং y এর, x এবং t এর মানের জন্য y কি হতে হবে, বাস্তব হতে হবে, তাহলে সেটা তরঙ্গ আসবে। বোঝা গেছে? তাহলে তরঙ্গ আমরা কিভাবে বুঝবো, তবে আমাদের সিলেবাসে এইটি নিয়ে আমরা পরের ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করব, y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস kx, এটা কি করে আসছে এবং এর জেনারেল ফরমেশন, অন্য অ্যানাদার কিছু ফর্ম আছে কিনা, সেখান থেকে ওয়েভ ভেলোসিটি কি হবে, হ্যাঁ ওয়েভ ভেলোসিটি বলতে মনে পড়ে গেল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ফরমেশনে যদি থাকে তাহলে তরঙ্গ বেগ হবে, তরঙ্গ বেগ সমান v সমান হবে d বাই a, কি বুঝলে? d বাই a মানে t এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, t এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, সেটাই হবে তোমার তরঙ্গ বেগ।
তুমি যদি ডাইমেনশন অ্যানালাইসিস করো তাও মনে দেখো এক্সটা যদি তোমার সরণ হয় তাহলে বিটির কি হতে হবে, সরণ হতে হবে। তাহলে বি এর ডাইমেনশন কি আসবে না, বি এর ডাইমেনশন আসবে সরণ বাই টি হলো, তাহলে এটা সরণ বাই টাইম এলো। আবার এখানে কি আসবে, এখানে হতে হবে কিছুই নেই, এর ডাইমেনশন দেখো এ এক্স সমান ওয়াই হবে, সরণ সরণ কেটে গেল, তাহলে এর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তার মানে দেখো এখানে সরণ বাই সময় আসছে, বি তো তাই সরণ বাই সময় মানে কি ভেলোসিটি, তার মানে ভি ইকুয়াল টু বি বাই এ, এটা হবে যে কোনো সমীকরণ। এখানেও তুমি তাকাও, এখানে টি এর সহগ কি আছে, টি এর সহগ ওমেগা আছে, তাহলে ওমেগা বাই এক্স এর সহগ আছে কে, এটাই হবে ভি। এটা কি বলবো, তরঙ্গ বেগ, কোণার বেগ নয়, কোণার বেগ এটা হচ্ছে কোণার সরণ, একে ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে তখন আমরা বেগ পাবো, পরের ক্লাসে আমরা ওটা আলোচনা করব। তাহলে দেখো ওমেগা বাই কে সমান ভি, তুমি যদি ডাইমেনশন দেখো ওমেগা সমান কি হয় 2 পাই বাই টি ইনটু কে কি 2 পাই বাই ল্যামডা, তার মানে ল্যামডা উপরে গেল 2 পাই নিচে নেমে গেল ইকুয়াল টু ভি, 2 পাই কাটো ল্যামডা বাই টি, ল্যামডা মানে ওয়েভলেন্থ, ডাইমেনশন কত এল, এটা কি টি টাইম পিরিয়ড টি, এল বাই টি ডাইমেনশন ভ্যালোসিটি, বাট এটা কার কি ভ্যালোসিটি হবে, তরঙ্গের গতিবেগ, কি আসবে তরঙ্গের গতিবেগ আসবে, বুঝা গেল ব্যাপারটা, এটা আসবে কি তরঙ্গের গতিবেগ আসবে। আর একটা ছোট্ট আমাদের এই জিনিস করে এখানে শেষ করবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট, যদি এই জায়গায় দেখো যে এ আর বি, এ বি এর চিহ্ন সেম হলে মানে একই হলে, যদি একই হয় নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, তাহলে কি হবে, একই হলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর গমন করবে হয়েছে। আর যদি উল্টাটা হয় তাহলে পজিটিভ আসবে, যেমন দেখো এখানে যদি এটা মুছে দিই, মুছে দিলাম, দুটোই দেখো প্লাস, কেও প্লাস ওমেগাও প্লাস, মানে কি একই চিহ্ন মানে নেগেটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, তার মানে এই তরঙ্গটা কোন দিকে মুভ করছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। এরপর যদি এটাকে আমি নেগেটিভ করে দিই, এই তরঙ্গটা কোন দিকে মুভ করছে, দেখো অপোজিট সাইন, এটা প্লাস এটা মাইনাস, কেটা হচ্ছে কি কে মানে তো এখানে এখানে কি কে মানে এ, এই যে এক্স এর সহগ মানে ওখানে কে, আর টি এর সহগ মানে বি, বি মানে হচ্ছে ওমেগা, তাহলে দুটো আলাদা চিহ্ন হলে পজিটিভ এক্স অ্যাক্সিস, দেখো এটা আমাদের পজিটিভ বের হবে। সেম বা একই চিহ্ন যদি হয় এক্স এর সহগ এবং টি এর সহগ, সে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে তরঙ্গ, আর যদি অপোজিট সাইন হয় তখন সেটা কোন ডিরেকশনে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে। ওকে, তাহলে নেক্সট আমাদের ক্লাসে এই সমীকরণ প্রতিষ্ঠা করব, এই সমীকরণে ইন ডিটেলস আলোচনা করব, কিভাবে ওয়েভ ভেলোসিটি ক্যালকুলেট করব, মানে তরঙ্গ বেগ, কণার বেগ ইন ডিটেলস। ওকে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। Next one.